নমস্কার দেবী এবং সজ্জনগণ। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের হাঁড়ি কলসি হাতা খুন্তি ঝাঁটা নেতা সকলেই পচা ডিম খাওয়া শুরু করে দিয়েছেন। তৃণমূলের মৃতদেহ দেখে তৃণমূলের সমর্থকেরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের ঘরে যখন রেড পড়ছে তখন অফিসারদের এক এক সময় মনে হচ্ছে তারা হয়তো টাইম ট্রাভেল মেশিনে চেপে ৩০০ বছর আগে সিরাজদৌলার প্রাসাদে পৌঁছে গেছে, যেখানে ইট কম সোনাদানা বেশি। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজেকে রিপ্রেজেন্ট করে কলকাতা হাইকোর্টে লড়বার জন্য যাচ্ছেন, তখন পিসি চোর ভাইপো চোর বলে চিৎকার চেঁচামেচি হচ্ছে। যে সকল ইল্লিগাল এনক্রোচমেন্ট ছিল, সেটা হাওড়া স্টেশন হোক বা কলকাতার কোনো জায়গায় হোক, সেগুলো হটিয়ে দেওয়া হচ্ছে। থ্রি ইডিয়েট সিনেমার কোনো একটা সিনের কথা অবশ্যই মনে আছে, যেখানে বলা হচ্ছে আমরা তো দুঃখী আছি, কিন্তু আমাদের থেকেও দুঃখী আরো কেউ আছে। हम दुखी थे लेकिन हमसे ज्यादा दुखी दो और लोग थे। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যেখানে 100% আরবীয় জেহাদি ব্লাড, তারা আমাদের চেয়েও অনেক বেশি দুঃখী। পশ্চিম বাংলায় যদি মুসলমানেরা নিরাপদে না থাকে, বাংলাদেশে হিন্দুদেরও নিরাপদে থাকতে দাও। পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় এসেছে। এই উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কুভেন্দু বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সময়ে তারই এক উপদেষ্টা কাশিপ ছাগল, তিনি বলেছিলেন বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় বাস করে, তাদের সকলকে তাড়ালে ২৬ লক্ষ বাংলাদেশি চাকরি পাবে। ভারত সরকার কিচ্ছু বলেনি। তার রেস ধরে বাংলাদেশের প্রায় ৫ লক্ষ ভারতে ঢুকে বসবাসকারী বাংলাদেশি নাগরিককে সীমান্তে কাঁটাতর টপকে দেওয়া হয়েছে। আরও সম্ভবত ১ কোটি আছে গোটা দেশে, সেগুলোকেও টপকে দেওয়া হবে। এখনো পর্যন্ত একটাও ভারতীয়কে বাংলাদেশ তাদের দেশ থেকে ফেরত পাঠাতে পারেনি। বাঙ্গু মোমিনদের মিথ্যা কথার যে কি পরিণতি হতে পারে, সেটা চোখে আঙুল দিয়ে ভারত সরকার এখন দেখিয়ে দিচ্ছে। बांग्लादेशी है। अब बांग्लादेशी हो? कब से हो कोलकाता में? 1 साल हो गया। कैसे आए थे? वो आया था, वो चुरा कर आ गया। আসুন দেখা যাক বাংলাদেশের মুমিনরা এত ক্ষেপে উঠেছে কেন। পশ্চিমবঙ্গে বিজেপি এবং শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে কি কি স্টেপ নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিছু রেয়ার কাজকর্ম হচ্ছে। এটা এতটাই রেয়ার, যেমন শাহরুখ খান ওভার অ্যাক্টিং করেনি এমন সিনেমা রেয়ার, এটাও তেমনি রেয়ার। 5 घंटे चलने वाली मस्कीटो कॉइल के लिए कितने सवाल करते हो? इसमें धुआं तो नहीं आएगा, ये बदबू तो नहीं देगी, इससे मच्छर तो मरेगा ना। 5 साल तक अपनी सरकार चुनते वक्त एक सवाल नहीं करता। নতুন সরকার শপথ নেওয়ার পরেই তারা কাজ আরম্ভ করে দিয়েছে। তারা প্রথম নজর দিয়েছে বর্ডার ফেন্সিং করার দিকে। বিজেপির রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে ৪৫ দিনের মধ্যেই বিএসএফ কে রাজ্য সরকার বর্ডার ফেন্সিং এর জন্য জমি দেবে, সেই জমি দেওয়াটা রাজ্য সরকার আরম্ভ করেছে। রাজ্য সরকার কমপ্লেন করেছে আগের সরকার এই জমি বিএসএফ কে না দেওয়ার জন্যই বর্ডার ফেন্সিং এর কাজে দেরি হচ্ছিল। রাজ্য সরকার বর্ডার ফেন্সিং এর কাজে অসহযোগিতা করছিল, যার ফলে অবৈধ অনুপ্রবেশ স্মাগলিং রোধ করা কঠিন হয়ে পড়েছিল। এখন জমি হস্তান্তরের ফলে বর্ডার ফেন্সিং, সার্ভেলেন্স টাওয়ার, ড্রোন মনিটরিং সিস্টেম, ফ্লাড লাইট ইনস্টল করার রোড ম্যাপও অ্যানাউন্স করা হয়েছে। শুভেন্দু অধিকারী অ্যানাউন্স করেছেন ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত মমতা ব্যানার্জির সরকারের আমলে যারা পোস্ট পোল ভায়োলেন্সের শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন বা অত্যাচারিত হয়ে ঘর ছেড়েছিলেন, তাদের যারা অত্যাচার করেছিল বা হত্যা করেছিল, তাদের কেসগুলো পুনরায় রিওপেন করা হবে। অর্থাৎ যাদের মৃত্যু হয়েছিল বা যারা অত্যাচারিত হয়েছিল, তারা যাতে বিচার পায়। মুখ্যমন্ত্রী প্রমিস করেছেন যেখানে ইল্লিগাল ইনক্রোচ
এনক্রোচমেন্ট হয়েছে বা অবৈধ কবজা হয়েছে, সেটা ওয়াক অফ বোর্ডের হোক বা পাবলিক প্রপার্টির হোক, তার উপর বুলডোজার অ্যাকশন চলবে। শুধু তাই না, যারা দাঙ্গা করবে তাদের প্রপার্টির উপরেও বুলডোজার অ্যাকশন হবে। শুভেন্দু অধিকারী এটাও ঘোষণা করেছেন, উচ্চ শব্দমাত্রার লাউড স্পিকার বাজানো, যে কোনো জায়গায় কুরবানি দেওয়া এবং মসজিদের সামনে রাস্তা বন্ধ করে নামাজ পড়া এগুলো চলবে না। এইসবের জন্য ডেজিগনেটেড জায়গা অ্যালট করা যেতে পারে, কিন্তু রাস্তা বা পার্ক বন্ধ করে এইসব কাজ করা চলবে না। এরপর গভর্নমেন্টের আরেকটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, ইউনিফর্ম সিভিল কোড এই পশ্চিমবঙ্গেও লাগু করা হবে আগামী 6 মাসের মধ্যে। এর জন্য রিটায়ার্ড জাজেস, লিগাল এক্সপার্ট এবং মহিলা অধিকার রক্ষা কমিটির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যারা বেঙ্গল স্পেসিফিক রেকমেন্ডেশন দেবে। সন্দেশখালীর ঘটনাকে রেফারেন্স চিন্তা করে ওমেন সেফটির ব্যাপারে একটা অ্যাগ্রেসিভ স্ট্যান্ড নেওয়া হবে ওয়েস্ট বেঙ্গলে। এর সঙ্গে সঙ্গে মাল্টিপল মেজর সেন্ট্রাল ব্যাংক স্কিম ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট করবার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে, যেমন আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, পিএম শ্রী যোজনা, বিভিন্ন স্কিম পশ্চিমবঙ্গে লাগু হতে যাচ্ছে। এই যোজনাগুলো সারা ভারতবর্ষে বহু আগে থেকে চলে আসছে, যার দ্বারা ভারতের বিভিন্ন আলাদা আলাদা স্টেটে কোটি কোটি লোক সুবিধা পাচ্ছে। এই যোজনাগুলো পশ্চিমবঙ্গে আসতেই পারেনি মমতা ব্যানার্জির জন্য। ইউথদের বেশি বেশি করে চাকরির সুযোগ দেওয়ার জন্য চাকরিতে নিয়োগের ঊর্ধ্বসীমা 45 বছর করা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করবার জন্য বাংলার আইএএস, আইপিএস, এমনকি ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস আধিকারিকরা সেন্ট্রাল গভর্নমেন্টের ট্রেনিং স্কিমে যোগদান করতে পারবে, যাতে রাজ্য এবং কেন্দ্রের গভর্নেন্স এবং কোঅর্ডিনেশনকে বেটার বানানো যায়। অর্থাৎ পশ্চিমবঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু এই সকল কাজকর্মের জন্য সব থেকে বেশি যারা জ্বলছে তারা কিন্তু পশ্চিমবঙ্গের কোনো লোক না, মমতা ব্যানার্জির পার্টির লোকও জ্বলছে না, আইএসএফ হুমায়ুনের পার্টি বা কংগ্রেস সিপিএম কেউ জ্বলছে না, কিন্তু সব থেকে বেশি জ্বলছে বাংলাদেশের কাঠমোল্লারা। Final warning to the Israel. Free PlayStation or Kanglu Navy will send BNS Bokata. Final message to the Israel. Free Palestine or Garib Desh Bangladesh will take action. This is new Bangladesh. This is tasty Bangladesh. Next superpower. I am from superpower country Bangladesh. My name is Bilal Sheikh Abu Al Bakr. My dream to marry Palestine girl. Please marry me Palestine girl. না, বাংলাদেশ যে সুপার পাওয়ার এতে আমার কোনো সন্দেহ নেই, আপনারও থাকা উচিত না। বাংলাদেশের কাছে বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস নেভি আছে। বাংলাদেশের কাঠমোল্লারা শুভেন্দু অধিকারীকে মুসলমান হতে বলছে। শুভেন্দু এবং মোদি এদের পুতুল বানিয়ে এদেরকে জুতো মারছে, রাস্তায় বড় বড় ভারত বিরোধী র্যালি বের করছে, সেই র্যালির মাইক চলেছে হাত রিকশাতে। দেশের কি হাল! এরা বলছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চলবে না, চলতে দেব না। এ যেন হেমা মালিনীর বিয়েতে আব্দুল্লাহ মুখার্জি দিবানি। আজ থেকে 4-5 পুরুষ আগেও অমর মুখার্জি, কেদার বিশ্বাস, অমর বিশ্বাস এরা সব কাঠমোল্লাতে পরিণত হয়েছে। তরবারি এবং মা বোনকে গনিমতের মাল বানিয়ে এদেরকে অমর বিশ্বাস, কাদির মণ্ডল তৈরি করা হয়েছে। তারা এখন বড় বড় কথা বলছে। না, এই কথা আমি বলছি না, এই কথা বলছে পাকিস্তানের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী ख्वाजा আসিফ। আপনারা নিজের কানেই শুনে নিন। তিনি বলছেন তার পূর্বপুরুষ হিন্দু ছিল। ओन किया ना मैंने भी और नवाज शरीफ ने दोनों ने ओन किया कि भाई हम हिंदू थे। तो ये तो नहीं कि हमें कहते हैं ये मोहम्मद कासिम ने हमें मुसलमान किया। मोहम्मद कासिम एक सियासी लोग थे, वो आजाद भी नहीं हो सका, बचीता है। वो आया, अच्छी स्टोरी बनाती थी, नसीम मुजाजी ने जो स्टोरी बनाती थी। ये अभी पाकिस्तान के एक न्यूज चैनल पर इंटरव्यू देते हुए ख्वाजा साहब ने कहा कि मेरे पूर्वज हिंदू थे, यानी कि जो इनके फोर फादर्स थे या इनकी फैमिली में कुछ जनरेशन पहले जो लोग थे वो हिंदू थे। खैर ख्वाजा साहब ने ये बात मान ली और टीवी चैनल पर मान ली और उनका एक क्लिप बड़ा वायरल है और उसके ऊपर लोग बातें कर रहे हैं। इससे पहले जब हम ये बातें कहा करते थे या तारिक फतेह साहब थे और कई दूसरे लोग जब ये कहते हैं कि अगर हम बात करें ख्वाजा आसिफ साहब की, तो जी ख्वाजा आसिफ साहब ने ये बात की है और बिल्कुल ऐसा ही है कि पाकिस्तानी जितने भी हैं, चाहे उनका ताल्लुक किसी भी इलाके से हो पाकिस्तान के, तो इनके पूर्वज जो हैं वो तो बिल्कुल हिंदू ही थे। अब ये और बातें कि कौन कब किस वक्त किस जनरेशन में जाकर जो है वो मुसलमान हो गया या कर दिया गया, डरा के किया या धमका के किया या लालच दे के किया, क्योंकि मैं तो साफ कहती हूँ भाई हमारे जो फैमिली के लोग हैं वो तो मेरे ख्याल है लालच में होंगे, क्योंकि डरते तो हम किसी के बाप से नहीं है। लेकिन बात सारी ये कि ख्वाजा आसिफ साहब जो कि डिफेंस मिनिस्टर है, उनकी इस बात को जो है हर जगह पे बहुत गौर से सुना जा रहा है, बहुत डिस्कस किया जा रहा है हिंदुस्तान में भी और पाकिस्तान में भी। अब শুধু একজনের কথা শুনলেন, এবার আরেকজনের কথা শুনুন। পাকিস্তানের সবথেকে বড় মৌলবি, আপনারা ইউটিউবে সার্চ করে দেখুন, তারিক জামিল। তিনি বলছেন তিনি পৃথ্বীরাজ চৌহানের বংশধর ছিলেন। পৃথ্বীরাজ চৌহানকে মোহাম্মদ ঘুরি যখন পরাজিত করেছিল তখন পৃথ্বীরাজ চৌহানের বংশধরদের খাজা মঈনুদ্দিন চিশতি ইসলামে ধর্মান্তরিত করেছিল। अच्छा मौलाना, आपकी कास्ट क्या है? हमें अक्सर लोगों को तो पता भी नहीं होता हमारे जो आबाओ अजदाद हैं कहाँ से बिलोंग करते हैं, कहाँ से नस्ल चलती आ रही है।
तो आपका सुना है कि आप बड़ी दूर तक अपना शजरा बताते हैं, तो उसके बारे में बताएं कि आप कहाँ से, मतलब कि आपका जो शजरा है आपको याद है? हम राजपूत चौहान हैं। पृथ्वीराज का एक बेटा था रामदेव चौहान। जब पृथ्वीराज को शिकस्त हुई 1191 में, चौहानों की हुकूमत ख़त्म हुई। इंडिया में सबसे लंबी हुकूमत चौहानों ने की है, 600 साल। 600 साल किसी ख़ानदान की हुकूमत नहीं है। तो ये वाहिद राजपूतों की शाख है जिन्होंने 600 बरस हुकूमत की। तो उनमें से उसका एक बेटा था रामदेव, वो ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह ताला के हाथों पे मुसलमान हुआ। तो हम लोग उसकी नस्ल में से हैं। যে খাজা মঈনুদ্দিন চিশতির ষড়যন্ত্রেই পৃথ্বীরাজকে মোহাম্মদ ঘড়ি পরাজিত করেছিল এবং পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিশতিকে দয়া করে ইসলামের প্রচার করবার জন্য ভারতে স্থান দিয়েছিলেন। বিশ্বাসঘাতক বাংলাদেশি মোল্লারা মোদিকে গালাগালি করছে, এ যেন ছাগল হয়ে সিংহের মতন হাবভাব। মোল্লারা প্রমাণ করছে ছোটবেলায় তাদের খাতনা করা হয়, বড় হলে এই খাতনার প্রভাবে তাদের মস্তিষ্কের ব্রেনটাও খাতনা হয়ে যায়। শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদিকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদি অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক। ঢাকাতে বসে তারা বলছে ভারতের উপর তারা আক্রমণ করবে। যে মোল্লারা বাংলাদেশে খেতে পায় না, সেই মোল্লারা অভিষেক আর মমতা ব্যানার্জিকে বলছে আপনারা বাংলাদেশে আসুন, আপনাদের আমরা স্থান দেব, যেমন আপনারা হাসিনাকে স্থান দিয়েছেন। বাঙ্গুদের ছাগলের মতন ক্ষমতা আর সিংহের মতন হাবভাব। সুপার পাওয়ার বাংলাদেশিদের একমাত্র আইডেন্টিটি হচ্ছে তারা চেষ্টা করে যে কিভাবে সাকসেসফুলি ইন্ডিয়াতে প্রবেশ করে জীবিকা অর্জন করবে। ঠিক আছে, বাংলাদেশি মোল্লারা যদি ইন্ডিয়ার বর্ডার পেরিয়ে অবৈধভাবে ঢোকার চেষ্টা করে, তার জন্য ইন্ডিয়া ব্যবস্থা করে রেখেছে। The Border Security Force, or the BSF, is exploring an unusual idea, using reptiles as natural deterrents along parts of the India-Bangladesh border. Sources say an internal discussion is underway within the agency, and the plans to deploy snakes and crocodiles in riverine and marshy stretches where fencing is not really possible. যে সকল দুর্গম এলাকায় বেড়া দেওয়া সম্ভব নয়, সেই জায়গায় জলাভূমিতে কুমির এবং বিষাক্ত সাপ ছাড়া হবে। ভালোই হবে, কুমিরগুলো প্রত্যেক দিন সুপার পাওয়ার বাংলাদেশিদের খেয়ে খেয়ে এইরকম অবস্থা হবে। আর তৃণমূলের প্রভাবশালী নেতা হওয়ার সুবাদে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বাংলাদেশি ঢুকে আছে সেটাও নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর জানা আছে। অর্থাৎ খুব সহজেই বাংলাদেশিদের লুঙ্গিতে আগুন ধরানো যাবে। শুভেন্দু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে বলে বাংলাদেশি মোল্লাদেরই কেবলমাত্র গাত্রদাহ হচ্ছে না, এদেশের জনগণেরও কিছু কিছু গাত্রদাহ হচ্ছে। शुभेंदु को कहा, शुभेंदु दादा चाय चाय, तो शुभेंदु वहां दौड़कर गए कि कहां से चाय मिलेगी, क्योंकि सबको चाय पिलानी थी, जो भी आ रहा था चाय। মোদি যেরকম ভাবে পরপর 3টি ইলেকশন জিতেছে, তাতে চাওয়ালা বলাটাও কমপ্লিমেন্ট হয়ে গেছে। দেখছেন তো টিএমসিকে কিভাবে জল খাইয়ে দিয়েছে। পূর্ব টিএমসির নেতা এবং বর্তমান বাবরি মসজিদের হোতা হনুমান কবিরও শুভেন্দুকে হুমকি দিতে লেগেছে। মুসলমান এমএলএর গায়ে হাত দিলে তোমাকেও আমি এখানে ঠুসে দেবো, তোমাকেও আমি মারবো। ভারতের যেখানে যেখানে বাঙালি মুমিন বাস করছে, সকলেই শুভেন্দুকে গরুর মাংস খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। প্রকাশ্যেই শুভেন্দুকে গরুর মাংস খাওয়ার আবেদন জানানোর জন্য তারা জেলে গিয়ে জেলের ঘানিও টানছে। শুভেন্দু বসু, তোর জন্য গরুর মাংস বানাইছু, দেখ আই দে, তুই না গরুর মাংস খেতে খুবই পছন্দ করিস, তোর জন্য গরুর মাংস বানাইছু। তুই তো এবার হামাক কুরবানি দিবে দিলু না। हरियाणा के गुरुग्राम में मौजूद ये महिला वायरल वीडियो में बंगाली भाषा में कुछ ऐसा कह रही है जिसकी वजह से सीधे जेल चली गई है, जिसमें ज्योत्सना बीबी ये दावा करते हैं कि वो गाय का मांस पका रही है और बंगाल के सीएम शुभेंदु अधिकारी को खाने के लिए आमंत्रित कर रही है। का वाक्य था, इसमें किसी लेडी ने कोई कुछ बनाया था खाने में, तो उसने कुछ ऐसा अपनी वीडियो वायरल करी थी कि जो उसने गाय का मांस बनाया है और उसको इनवाइट कर रही थी कुछ खाने के लिए। तो उसमें 29 पुलिस स्टेशन में कंप्लेंट दी गई किसी द्वारा, और उसमें एफआईआर लॉन्च करके इसको अरेस्ट कर लिया था और जेल भेज दिया। सर किसको इनवाइट कर रही थी खाने के लिए? तो ये वेस्ट बंगाल, जो क्योंकि बंगाली में उसमें बाइट में बोला है अपनी वीडियो में, तो বেঙ্গল যে সিএম है उनको ইনভাইট कर रही थी। तो বাংলাদেশে এত বড় শুভেন্দু এবং হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছে, তার একটা কারণ হচ্ছে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ একটা ইকোনমিক্যাল কটেজ ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছিল। আর বাংলাদেশ থেকে এত অনুপ্রবেশ ঘটেছে, জনবিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদে
অত্যধিক জন্মহার এবং অনুপ্রবেশের ফলে মুসলমান জনসংখ্যা প্রায় 66% হয়ে গেছে। মালদায় 52%, পশ্চিম দিনাজপুরে 50%। কিছু এলাকায় মুসলিম পপুলেশন এত বেড়ে গেছে, বিগত 40 বছরে প্রায় 10 থেকে 15% মুসলিম পপুলেশন বেড়ে গেছে এবং হিন্দুদের পপুলেশন 8 থেকে 15% কমে গেছে। 11 সালে সর্বশেষ জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গে মুসলমানদের জনসংখ্যা ছিল 27%। অত্যধিক বার্থ রেট এবং মুসলমানদের বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ফলে আজকে সেই সংখ্যাটা 30, 32 বা 35% দাঁড়িয়েছে। আমাদের কাছে এরকম বহু উদাহরণ আছে। জম্মু কাশ্মীর, কেরালা, পাকিস্তান, বাংলাদেশ, আসাম, ওয়েস্ট বেঙ্গল, বহু জায়গা আছে যেখানে দেখা গেছে হিন্দুর জনসংখ্যা যদি কিছু অংশ কমে যায় বা একটা নির্দিষ্ট পার্সেন্টেজের তুলনায় কমে আসে এবং মুসলমান পপুলেশন যদি বেড়ে যায়, তাহলে সেই জায়গায় হিন্দু কালচার সম্পূর্ণ বিলুপ্ত করে দেওয়া হয়। সেই জায়গাকে ভারত থেকে ভাগ করে নেওয়ার চক্রান্ত চলে। অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান ওঠে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাস করা মুশকিল হয়ে যায়। তাদের ঘর থেকে মেয়েদেরকে টার্গেট করা হয় এবং সেই জায়গা, সেই মহল্লা, সেই শহর থেকে হিন্দুরা আস্তে আস্তে পলায়ন শুরু করে। ঠিক যেমন কাশ্মীরের রালিব, গালিব, চালিব হিন্দুদের শুনতে হয়েছিল, ঠিক যেমন পাকিস্তান এবং বাংলাদেশে প্রায় 30% হিন্দু আজকে যথাক্রমে 1 এবং 7% এসে দাঁড়িয়েছে। এই একই ঘটনা মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুরে হতে যাচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই অনুপ্রবেশ সরকারের মদতে হতো। আমি মানছি হয়তো বিএসএফ এর এরিয়ে কেউ কেউ প্রবেশ করত, কিন্তু তাদের এখানে সম্পূর্ণরূপে বসতি দেওয়া হতো। এটা আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। বিরাটি, দুর্গানগর, দমদম, উলুবেড়িয়া, মুর্শিদাবাদ প্রভৃতি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি মুমিনেরা বর্ডারে গিয়ে ভিড় জমাচ্ছে। তারা বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টা করছে যাতে এখানে তারা ধরা না পড়ে। বহু লোক বলছে 2024 সালে, 2021 সালে তারা ভোট দিয়েছে। বহু লোক বলছে তারা রেশন কার্ড পেয়েছে, আধার কার্ড পেয়েছে, লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে। মুর্শিদাবাদে বহু লোক আছে যারা শ্বশুরকে নিজের বাবা বানিয়ে দেশে বসবাস করছে। এমন লোকও আছে যারা নিজের ছেলে বলে 60 জন বাংলাদেশি মুমিনকে স্বীকৃতি দিয়েছে এবং 60 জনের বাবা হয়ে বসে আছে। মুর্শিদাবাদের টিএমসি লিডারের নামে ফেক 100 দিনের জব কার্ড দেওয়ার অভিযোগ উঠেছিল। 2013 সালে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছিল এই ইল্লিগাল ইমিগ্রেন্টদের গণহারে আধার কার্ড দেওয়া বন্ধ করুন, এতে দেশের জাতীয় সুরক্ষা বিঘ্নিত হতে পারে। এখন তো খবর আছে বিধাননগরে যে তৃণমূলের অফিস ছিল সেখানে বহু ইল্লিগাল ইমিগ্রেন্টদের জন্য আধার কার্ড তৈরি করা হয়েছিল এবং তা ধরা পড়েছে। এই জন্যই মমতা ব্যানার্জির সরকার ক্রমাগত এনআরসি, সিএএ ইত্যাদির বিরোধিতা করেছিল। আর এই মমতা ব্যানার্জি যখন 2005 সালে বিরোধী দলে ছিল, তখন মমতা ব্যানার্জি লোকসভায় এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং বলেছিল বামফ্রন্ট সরকার এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে, রেশন কার্ড দিচ্ছে, ভোটের কার্ড দিচ্ছে। তারপরে যখন নিজে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন এই একই কাজ তিনি নিজেও করেছিলেন, নিজের ভোট ব্যাংককে বৃদ্ধি করবার জন্য। তারপরেই পশ্চিমবঙ্গে প্ল্যান করে ডেমোগ্রাফি চেঞ্জ করবার চেষ্টা চলেছিল। এতে অফিসিয়ালি একটা আর্গুমেন্ট আছে, কে পশ্চিমবঙ্গের সঠিক বাসিন্দা, কে বাংলাদেশ থেকে এসে মমিন এখানে ডেমোগ্রাফি চেঞ্জ করছে এবং বসে বসে সুযোগ গ্রহণ করছে, সেগুলো জানবার দরকার আছে। আর সরকারি বা কি করে দুজনকে পৃথক করে কাকে ওয়েলফেয়ার দেওয়ার প্রয়োজন আছে, কাকে না দেওয়ার প্রয়োজন আছে, সেটা কি করে বুঝবে? এইসব কথা চিন্তা না করে মমতা ব্যানার্জি ভোটের জন্য এই প্রস্তাব এনেছিলেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এমন ক্ষমতা দেওয়া উচিত যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাংলাদেশিদের নাগরিকত্ব দিতে পারবেন। 2019 সালে এটাও অভিযোগ এসেছিল যে 19 সালের দাঙ্গায় পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুমিনেরা জড়িত ছিল। 2021 সালে অথবা 2019 সালে বাংলাদেশের এক সিনেমা আর্টিস্ট ফিরদৌস এখানে সিনেমা করতে এসে মমতা ব্যানার্জির হয়ে প্রচার করেছিল, যাকে দেশের স্বরাষ্ট্র দপ্তর বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল এবং নির্দেশিকা জারি করেছিল ফিরদৌস সারা জীবন ভারতে আসতে পারবে না। এই সম্পূর্ণ অপচেষ্টাটাকেই শুভেন্দু অধিকারী এবং হেমন্ত বিশ্ব শর্মা বানচাল করে দেওয়ার চেষ্টা করেছে। বর্ডারে ফেন্সিং তৈরি করা হচ্ছে, নদীতে কুমির ছাড়া হচ্ছে। এই সব দ্বারা বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ অনেকটাই বন্ধ করে দেওয়া সম্ভব বা সম্পূর্ণটাই বন্ধ করে দেওয়া সম্ভব। আমি মানছি অনেক কারণে বাংলাদেশ থেকে লোক আসছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তারা চলে আসছে, অর্থনৈতিক কারণে আসছে, অথবা এদেশে জিহাদিরা আসছে। এই জিহাদিদের নিয়ে আসার জন্য এদেশের মমিনেরাও বসে আছে
আছে, কারণ এদেশের ডেমোগ্রাফি চেঞ্জ করবার জন্য তারা চেষ্টা করছে। বাংলাদেশি জিহাদিরা এখানে আসছে, তাদের বাবা মা সেজে এদেশের ভোটার কার্ড, আইডেন্টিটি কার্ড দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এটাও তো আপনাকে মানতে হবে, যেখানে হিন্দুর জনসংখ্যা কমে যাচ্ছে সেখানেই দেশদ্রোহিতা আরম্ভ হচ্ছে, সেখানেই দেশকে ভাগ করার চেষ্টা চলেছে। সারা পৃথিবীতে এমন চলেছে। বাংলাদেশ, পাকিস্তান, ইয়েমেন সর্বত্র হয়েছে। আজকে কোথায় ইয়েমেনের সেই ইহুদিরা? আজকে পাকিস্তানে কটা হিন্দু বাস করতে পারছে? আজকে মধ্যপ্রাচ্যের ইহুদিরা কোথায়? আজকে ইরানের আর্যরা কোথায়? সব শেষ করে দেওয়া হয়েছে। কোথায় আজকে সৌদি আরবের ইহুদিরা? কোথায় আজকে লেবাননের ইহুদি এবং খ্রিস্টানেরা? দুর্ভাগ্যবশত এটা একটা ফ্যাক্ট, একটা ঘটনা। আর এই ঘটনার কথা মাথায় রেখেই ভারত সরকার, বিশেষ করে বিজেপি, যারা কিছুটা প্রো হিন্দু পার্টি, যাদের মূল লক্ষ্য হচ্ছে ইন্ডিয়ার নেটিভ সিভিলাইজেশন, নেটিভ সংস্কৃতিকে রক্ষা করা। আমি চাইব পশ্চিমবঙ্গের জনগণ এবং আসামের জনগণ যে আশা নিয়ে বিজেপিকে পশ্চিমবঙ্গে এবং আসামে নিয়ে এসেছে, এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই বাংলাদেশের জিহাদিদের প্রত্যুত্তর দিয়ে সেই আশাকে পূরণ করবে। পশ্চিমবঙ্গ এবং আসামের জনগণ যে বিজেপিকে ক্ষমতায় এনেছে তার মূল কারণ হচ্ছে বাংলাদেশের সম্প্রতিকালে জিহাদিদের অত্যধিক নাচানাচি এবং ভারত বিরোধিতাও এর জন্য দায়ী। তাদের নসিবে যে খারাপ দিন আসছে এটা নিশ্চিতভাবে বলা যায়। আপনাদের এ সম্পর্কে মতামত কি?